সেই একটা ছেলে ঘুরে ঘুরে আসছে না তো দাদা, পয়সা নেবার ফিকিরে। গোবরা সন্দেহ করে শেষটায়। সেই একটা ছেলেই নাকি মশাই? দাদা সুধান আমায়। কি করে বলবো? একটা ভুটিয়ার থেকে আর একটা ভুটিয়াকে আলাদা করে চেনার আমার পক্ষে শক্ত। আমার কাছে সব ভেড়াই একই রকম, এক চেহারা। বলেন কি? হর্ষবর্ধন তাজ্জব হয়। আসুন তো, পাশের টিয়ার উপরে উঠে দেখা যাক ছেলেটা যায় কোথায়। নমস্কার বন্ধুরা। বাংলা সাহিত্যের হাসির রাজা বললেই যার নাম মনে পড়ে তিনি শিবরাম চক্রবর্তী আর তার সৃষ্টি করা দুই ভাই, আসামের কাঠের ব্যবসায়ী হর্ষবর্ধন আর তার ভাই গোবর্ধন। আজকের গল্পে হর্ষবর্ধন সিদ্ধান্ত নিয়েছেন তিনি সূর্যোদয় দেখবেন, তাও আবার দার্জিলিংয়ে। কিন্তু হর্ষবর্ধন যেখানে, সেখানে কি সবকিছু এত সহজে হয়? হর্ষবর্ধনের কাণ্ড আর গোবর্ধনের বুদ্ধি সব মিলিয়ে এক হুলস্থুল কাণ্ড। তাহলে আসুন শোনা যাক শিবরাম চক্রবর্তীর হাসির গল্প, হর্ষবর্ধনের সূর্য দর্শন। সূর্য দর্শন না বলে সূর্য গ্রাস বললেই ঠিক হয় বোধহয়। রাহুর পরে এক মহাবীরী যার সূর্যদেবকে পগল দাবাই করেছিলেন। কিন্তু যত বড়ই বীরবাহুই হন না, হর্ষবর্ধনকে হনুমানের পর্যায়ে কখনো ভাবাই যায় না। তাই তিনি যখন এসে পারলেন, সূর্যি মামাকে দেখে নেব এইবার, তখন বলতে কি আমি হাঁ করে গেছিলাম। আমার হাঁ করার কোনো জবাব না দিয়ে তিনি দ্বিতীয় হেঁয়ালি পারলেন। সুন্দরবনের বাঘ শিকার তো হয়েছে, চলুন এবার পাহাড়ে বাঘটাকে দেখে আসি। যদ্দূর আমার জানা, না বলে আমি পারলাম না। বাঘেরা পাহাড়ে বড় একটা থাকে না, বনে জঙ্গলেই তাদের দেখা মেলে। হাতিরাই থাকে পাহাড়ে। পাহাড়দের হাতিমার্কা চেহারা দেখেছেন তো? কে বলেছে আপনাকে? তিনি প্রতিবাদ করলেন আমার কথা। টাইগার হিল তাহলে বলছে কেন? নাম শোনেননি টাইগার হিলের? শুনবো না কেন? তবে সে হিলে যদ্দূর জানি কোনো টাইগার থাকে না, বাবুরা বেড়াতে যায়। সূর্যি ঠাকুর সেই পাহাড়ে ওঠে রোজ সকালে, সে নাকি অপূর্ব দৃশ্য। তাই দেখতেই তো যায় মানুষ। আমরাও যাব, আমি, আপনি আর গোবরা, এই তিনজন। বিকেলের দিকে পৌঁছালাম দার্জিলিংয়ে। টাইগার পাহাড়ের কাছাকাছি একটা হোটেলে ওঠা গেল। খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে হোটেলের মালিককে অনুরোধ করলাম, দয়া করে আমাদের কাল খুব ভোরের আগে জাগিয়ে দেবে। কেন বলুন তো? আমরা এক একটি ঘুমের ওস্তাদ কিনা, তাই বলছিলাম। ঘুম পাহাড়ও বলতে পারেন আমাদের, বললেন হর্ষবর্ধন। যে ঘুম পাহাড় খানিক আগে পেরিয়ে এসেছি আমরা, তাই আমাদের এই পাহাড়ের ঘুম সহজে ভাঙবার নয় মশাই। নিজ গুণে আমরা ঘুম থেকে উঠতে পারবো না। গোবরাও যোগ দিল আমাদের কথায়। তাই আপনাকে এই অনুরোধ করছি। কারণটা কি জানতে পারি? কারণ আমরা কলকাতা থেকে আসছি, এত দূর এসেছি কেবল সূর্যোদয় দেখবার জন্য। সূর্যোদয় দেখবার জন্য? কেন, কলকাতায় কি তা দেখা যায় না? সেখানে কি সূর্য ওঠে না নাকি? উঠবে না কেন, কিন্তু দর্শন মেলে না। চারধারি এমন উঁচু সব বাড়িঘর যে সূর্যি ঠাকুরের ওঠানামার খবর টের পাবার জো নেই। তাছাড়া তাল গাছও তো নেই কলকাতায়। থাকলে না হয় তার মাথায় উঠে দেখা যেত। গোবরা এই কালে একটা কথা বলল বটে, তালের স্বরের মতো। তাল গাছ না থাক, তেতলা বাড়ি তো আছে, তার ছাদে উঠে কি দেখা যেত না? বললেন ম্যানেজার। থাকবে না কেন তেতলা বাড়ি? তেতলা, চৌতলা, ঝাঁপতলা সব রকমের বাড়ি আছে। বলে হর্ষবর্ধন তার উল্লিখিত শেষের বাড়ির বিশদ বর্ণনা দেন। ঝাঁপতলা বাড়ি মানে
যেসব 7-10 তলা বাড়ি থেকে ঝাঁপ দিয়ে মরবার তালে ওঠে মানুষ, তেমন বাড়িও আছে বই কি। কিন্তু থাকলে কি হবে, তাদের ছাদে উঠেও বোধহয় দেখা যাবে না সূর্যোদয়। দূরের উঁচু উঁচু বাড়ির আড়ালেই ঢাকা থাকবে পূব আকাশ। এক হয় যদি মনুমেন্টের মাথায় উঠে দেখা যায়। তা সেই মনুমেন্টের মাথায় উঠতে হলে পুরো একটা দিন লাগবে। মশাই, আমার এই দেহ নিয়ে ওটা দেখছে? হর্ষবর্ধনের সকাতর আবেদনে হোটেলের মালিক তার দেহটি অবলোকন করেন, তারপর সায় দেন, তা বটে। তবেই দেখুন, এই জন্মে আমার সূর্যোদয় দেখাই হচ্ছে না, তাহলে এই মানব দেহ ধারণ বৃথাই হলো। তাই একান্ত আমাদের অনুরোধ, এখানে নাকি অবাধে সূর্যোদয় দেখা যায়, আর তা নাকি একটা দেখবার জিনিস সত্যি। সেই কারণেই আপনাকে বলছিলাম। আমাদের যুগপৎ প্রতিবেদন, দয়া করে আমাদের ভোর হবার আগেই ঘুম থেকে তুলে দেবে, এমনকি দরকার হলে জোর করেও। কোনো দরকার হবে না, রোজ ভোর হওয়ার আগে এমন শোরগোল বাঁধে এখানে যে দাঁড় চোটে আপনার থেকেই ঘুম ভেঙে যাবে আপনাদের। শোরগোলটা বাঁধে কেন? কেন আবার? এই সূর্যোদয় দেখবার জন্যই। যে কারণে যেই আসুক না, হাওয়া খেতে কি বেড়াতে কি কোনো ব্যবসা খাতিরে, এই সূর্যোদয়টি সবারই দেখা চাই। হাজারবার দেখেও আশ মেটে না কারোর। একটা বাতিকের মতো বলতে পারেন। আমরাও এখানে চেঞ্জে আসিনি, বেড়াতে কি হাওয়া খেতেও নয়, এসেছি ঠিক ওই কারণেই। তাই রোজ ভোর হওয়ার আগেই হোটেলের বোর্ডাররা সব গোল পাকায়, এমন হাত ডাক ছাড়ে যে আমরা এই হোটেলের কর্মচারীরা যারা অনেক রাতে কাজকর্ম সেরে ঘুমোতে যায় আর অত ভোরে উঠতে চায় না, সূর্য ভাঙিয়ে আমাদের ব্যবসা হলেও সূর্য দেখার একটু গরজ নেই তাদের। একদম সেজন্য ব্যতিব্যস্ত নয়, তাদেরও বাধ্য হয়ে উঠে পড়তে হয় ওই হাঁক ডাকের দাপটে। কাজেই আপনাদের কোনো ভাবনা নেই, কিচ্ছু করতে হবে না আপনাদের। কোনো বোর্ডারকে আমরা ডিস্টার্ব করতে চাই না, কারো বিশ্রামে ব্যাঘাত ঘটানো আমাদের নিয়ম নয়, তার দরকারও হবে না। সাত সকালে এসে গোলমালে আপনার ঘুম যতই নিটুল হোক না কেন, না ভাঙলেই আমি অবাক হব। অতঃপর নিশ্চিত হয়ে হোটেলের ঘরে আমাদের মালপত্র রেখে বিকেলের জলযোগ পর্বটা চাটা সেরে বেড়াতে বেরুলুম আমরা। তখনও বেশি সূর্যোদয় দেখবার সময় ছিল না, কিন্তু তাছাড়াও দেখবার মতো আরও নানান প্রাকৃতিক সৌন্দর্য মজুদ ছিল। সেই সব অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখতেই আমরা বেরুলুম। সন্ধে হয় হয়, এধারে পাহাড়ের পথঘাট একটু ফাঁকা ফাঁকাই এখন। একটি পটিয়া ছেলে একপাল ভেড়া চড়িয়ে বাড়ি ফিরছে গান গাইতে গাইতে। শুনে হর্ষবর্ধন আহা উহু করতে লাগলেন। আহা আহা হা, কি মিষ্টি, কি মধুর। কেমন মূর্ছনা, যোগ দিল গোবরা। শুনে প্রায় মূর্ছিত হয় আর কি। একেই বলে ভাটিয়ালি গান, বুঝেছিস গোবরা? কান ভরে শুনে নেই, প্রাণ ভরে শোন। ভাটিয়ালি গান বোধ হয় এ নয়, মৃদু প্রতিবাদ আমার। সে গান গায় পূব বাংলার মাঝিরা নদীর বুকে নৌকার ওপর বৈঠা নিয়ে বসে। ভাটির টানে গাওয়া হয় বলেই বলা হয় ভাটিয়ালি। তাহলে এটা কাওয়ালি হবে? তাই বা কি করে হয়, গরু চড়াতে চড়াতে গাইলে তাই হতো বটে, কিন্তু কাউ তো নয়, ও তো চড়াচ্ছে ভেড়া। কাওয়ালিও নয়। হর্ষবর্ধন যেন ক্ষুণ্ণ হন। রাখালি গান বলতে পারো দাদা, ভেড়া চড়ালেও রাখালি তো বলা যায় ছোকরাটাকে। লোকসঙ্গীতের বাচ্চা বলতে পারে। আমিও সঙ্গীতের গবেষণায় কারো চাইতে কম যাই না। এই বেড়ালি
যেমন বনে গেলে বন বেড়াল হয়, তেমনি এই বালকই বড় হয়ে একদিন কেষ্টবিষ্টু একটা লোক হবে। অন্তত যখন ওর গোপ বেরোবে তখনই গানকে অক্লেশে লোকসঙ্গীত বলা যাবে। এখন নেহাত বালক সঙ্গীত। ভেড়ার পাল নিয়ে গান গাইতে গাইতে ছেলেটা কাছে এলো। হর্ষবর্ধন নিজের পকেট হাতড়াতে লাগলেন। ওকে কিছু বকশিস দেওয়া যাক। ওমা, আমার মানি ব্যাগটা তো হোটেলের ঘরেই ফেলে এসেছি দেখছি। আপনার কাছে কিছু আছে নাকি 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 আপনিও ফেলে এসেছেন হোটেলে? পাগল, আমি প্রাণ হাতছাড়া করতে পারি, কিন্তু পয়সা নয়। আমার যৎ সামান্য যা কিছু আমার সঙ্গেই থাকে। আমার পকেটে আমার রিজার্ভ ব্যাংক। তবে কিনা বলতে গিয়েও বাধে আমার। চক্রবর্তীরা যে কঞ্জুস হয় সে কথা মুখ ফুটে বলি কি করে? নিজ গুণ কি গণনা করবার? তাহলে ওকে কিছু দিন মশাই, একটা টাকা অন্তত। দিলাম। টাকাটা পেয়ে তো ছেলেটা দস্তুর মতো হতবাক। পয়সার জন্যে নয়, প্রাণের তাগাদার অকারণ পুলকেই গাইছিল সে। তাহলেও খুশি হয়ে আমাদের সেলাম বাজিয়ে নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে সে চলে গেল। খানিক বাদে সেই পথে আবার এক রাখাল বালকের আবির্ভাব। সেই ভেড়ার পাল নিয়ে সেই রকম সুর ভাসতে ভাসতে। তাকেও 1 টাকা দিতে হয়। এবার খানিক বাদে আবার আর এক। পঞ্চম স্বরে গলা চড়িয়ে ফিরছে ওই পথেই। তার সরাঘাতের হাত থেকে রেহাই পেতে অর্ধচন্দ্র দেওয়ার মতো একটা আদুলি দিয়ে বিদায় করা হলো। তারপর আরো 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 মেষপালকের গাইয়ে বালকের দল আসতে লাগলো পরম্পরায় ওই পথেই। আর আমিও তাদের বিদায় দিতে লেগেছি। 3টেকে আধুলি, 4টেকে 25 পয়সা করে, বাকিগুলোকে পুঁজি হালকা হওয়ায় হেতু বাধ্য হয়েই 10 পয়সা 5 পয়সা করে দিয়ে তাদের গন্তব্য পথে পাচার করিয়ে দিতে হলো। সেই একটা ছেলে ঘুরে ঘুরে আসছে না তো দাদা? গোবরা সন্দেহ করে শেষটায়। পয়সা নেবার ফিকিরে। সেই একটা ছেলেই নাকি মশাই? দাদা সুধান আমায়। কি করে বলবো? একটা ভুটিয়ার থেকে আরেকটা ভুটিয়াকে আলাদা করে চেনার আমার পক্ষে শক্ত। এক ভেড়ার পালকে আর এক পালের থেকে পৃথক করাও কঠিন। আমার কাছে সব ভেড়াই একই রকম, এক চেহারা। বলেন কি? হর্ষবর্ধন তাজ্জব হন। হ্যাঁ, সব এক ভ্যারাইটি। যেমন এক চেহারা তেমন এক রকমের সরল হরি। কি ভেড়ার আর কি ভুটিয়ার। আসুন তো পাশের টিয়ার ওপরে উঠে দেখা যাক ছেলেটা যায় কোথায়। ছেলেটা যেতেই আমরা টিলাটার ওপর উঠলাম। ছেলেটা ওই টিলাটার বেড় মেরেই ফের আসছে বটে ঘুরে, গলা ছেড়ে দিয়ে সুরের সপ্তমে। কিন্তু এবার আর সে আমাদের দেখা পেল না। না পেয়ে টিলাটাকে আর চক্কর না মেরে তার নিজের পথ ধরল সে। তার চক্রান্তের থেকে মুক্তি পেলাম আমরাও। কিন্তু ছেলেটা আমাকে কপরদক শূন্য করে দিয়ে গেল। আরেকটু হলে তার গানের দাপটে আমার কানের সবকটা পর্দাই সে ফাটিয়ে দিয়ে যেত। তাহলেও কানের 7 পর্দার বেশ কয়েকটাই সে ঘায়েল করে দিয়েছে। শেষ পর্দাটাই বেঁচে গেছে কোনো রকমে। আমার মতো আমার কানকেও কপরদক শূন্য করে গেল। তাহলেও কোনো গতিকে কানে কানে বেঁচে গেলাম এই যাত্রায়। প্রাকৃতিক মাধুরী প্রচুর ভুরিভোজের পর বহু হন্টন করে হোটেলে ফিরতে বেশ রাত হয়ে গেল। তখন ঘুমে আমাদের চোখ ঢুলুঢুলু, পা টলছে। কোনো রকমে কিছু নাকে মুখে গুঁজেই আমাদের ঘরে থালা ও বিছানায় গিয়ে আমরা গড়িয়ে পড়লাম। গোবরা ভায়া, দরজা জানলা খড়কড়ি ভালো করে হেঁটে দাও সব, নইলে কোনো ফাঁক ফোকর পেলে কখন এসে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই। এটা তো বর্ষাকাল নয় মশাই। দার্জিলিংয়ের মেজাজ তুমি জানো না ভাই। এখানে আর কোনো ঋতু নেই, গ্রীষ্ম নেই, বসন্ত নেই, শরৎ নেই, খালি 2টো ঋতুই কেবল আছে। শীতটা লাগাতার আর বর্ষণ যখন তখন। তার মানে চারধারেই হালকা মেঘ ঘুরছে,
নজরে না ঠাউর হলেও মেঘলোকের উচ্চতাতেই দার্জিলিং তো। জানলা খড়খড়ির ফাঁক পেলেই ঘরের ভেতরে সেই সব মেঘ এসে বৃষ্টি নামিয়ে সব ভিজিয়ে দিয়ে চলে যাবে। বলেন কে? তাই বলছি, কিন্তু আর বলতে পারছি না, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমোচ্ছেন তো, কিন্তু চোখ কান খোলা রেখে ঘুমোবেন। হাঁকলেন হর্ষবর্ধন। তেমন করে কি ঘুমানো যায় নাকি? চোখ তো বুঝতেই হবে অন্তত। কিন্তু কান খাড়া রাখুন, কান খোলা রেখে সজাগ হয়ে ঘুমোন। একটু সরগোল কানে গেলেই বুঝবেন ভোর হয়েছে, জাগিয়ে দেবেন আমাদের। দেখা যাবে বলে আমি পাশ ফিরে শুই। কান দিয়ে কদ্দূর কতটা দেখতে পারবো তেমন কোনো ভরসা না করেই এক ঘুমের পর কেমন যেন একটা আওয়াজে আমার কান খাড়া হয়। আমি উঠে বসি বিছানায়, পাশে ঠেলা দিই গোবরাকে। গোবরা ভাইয়া, একটা আওয়াজ পাচ্ছ না? কিসের আওয়াজ? পাখো আজ বাজছে, যেন কেউ যেন ভৈর রাগিনী সাজছে মনে হচ্ছে। ভৈর হলো গে ভোরবেলার রাগিনী, ভোরবেলায় গায়। পাখো আজ বাজছে? গোবরাও কান তুলে শোনবার চেষ্টা পায়। হর্ষবর্ধনও ঘুম থেকে উঠে, কি হয়েছে, ভোর হয়েছে নাকি? খানিক আগে কিরকম একটা শোরগোল শুনছিলাম, ভোর হয়েছে বুঝি? ভাবছিলাম তাই, কিন্তু আর সেই হাঁক ডাকটা শোনা যাচ্ছে না। শুনবে কি করে? দাদা জেগে উঠলেন যে, দাদাই তো নাক ডাকছিলেন এতক্ষণ। কখনোই না, বললেই হলো। কখনো আমার নাক ডাকে না, ডাকলে আমি শুনতে পেতুম না নাকি? ঘুম ভেঙে যেত না আমার? তুমি যে বড্ড কালা, কি করে করে শুনবে কি করে? নইলে কানের অত কাছাকাছি নাক, আর ওই ডাকাত পড়া হাঁক আমার কানে যেত না। তুই একটা বদ্ধ পাগল, তোর সঙ্গে কথা কয়ে আমি বাজে সময় নষ্ট করতে চাই। বলে দাদা পাশ ফিরলেন। আবার তার হাঁক ডাক শুরু হলো। এরপর অনেকক্ষণ পরেই বোধহয় হর্ষবর্ধনই জাগালেন আমাদের। কোনো শোরগোল শুনছেন? কই 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 না তো, বিলকুল চুপচাপ। এতক্ষণও ভোর হয়নি, বলেন কি? জানলা খুলে দেখা যাক তো। বিছানা ছেড়ে উঠে জানলা খুললেন। ওমা, এ যে বেশ ফর্সা হয়ে এসেছে। উঠুন উঠুন উঠুন, উঠে পড়ুন চটপট। আমরা ধর্মর করে উঠে পড়লাম। জামা কাপড় পরে নে, সাজগোজ করার সময় নেই। তাছাড়া দেখতেই যাচ্ছেন, কাউকে দেখাতে যাচ্ছেন না। নিন, কম্বলটা গায়ে জড়িয়ে নিন, দেরি করলে সূর্যোদয়টা ফসকে যাবে। তিনজনেই শশব্যস্ত হয়ে আপাদমস্তক কম্বল জড়িয়ে বেরিয়ে পড়লাম। টাইগার হিলের উঁচু টিলাটা কাছেই। হন্তদন্ত হয়ে তিনজনায় গিয়ে খাড়া হলাম তার ওপর। বিস্তল্য গিজগিজ করছে সেখানে। নিঃসন্দেহ সূর্যোদয় দেখতেই এসেছে সবাই। মশাই, সূর্য উঠতে দেরি কত? হর্ষবর্ধন একজনকে শুধালেন। সূর্য উঠতে? ভদ্রলোক একটু মুচকি হেসে ওর কথার জবাব দেয়। বেশি দেরি নেই আর, আমি বললাম। আকাশ বেশ পরিষ্কার, দিকবিদিক উদ্ভাসিত, উঠল বলে মনে হয়, কিন্তু সূর্য আর ওঠে না। হর্ষবর্ধন বাধ্য হয়ে আরেকজনকে শুধান। বলছি, সূর্য উঠছে না কেন মশাই? এখন সূর্য উঠবে কি? লোকটি অবাক হয়ে তাকান তার দিকে। মানে, বলছিলাম কি, সূর্য তো ওঠা উচিত ছিল এতক্ষণ। পূবের আকাশ বেশ পরিষ্কার, সূর্যের আলো ছড়াচ্ছে চারিদিকে, অথচ সূর্যের পাত্তা নেই। সূর্য কি উঠবে না নাকি আজ? আমার অনুযোগ। এই মেঘটার আড়ালেই ঢাকা পড়েছে সূর্য, তাই দেখতে পাচ্ছেন না। মেঘটা সরে গেলেই। বলতে বলতে মেঘ সরে গেল, প্রকাশ পেলেন সূর্যদেব। ও বাবা, অনেকখানি উঠে পড়েছে দেখছি।
বেলা হয়ে গেছে বেশ। আফসোস করলেন হর্ষবর্ধন। সূর্যোদয়টা হাতছাড়া হয়ে গেল দেখছি আজ। ওমা ওমা, এ কি? হঠাৎ চেঁচিয়ে উঠলেন তিনি। নেমে যাচ্ছে যেন, নামছে কেন সূর্যটা? নিচের দিকে নেমে যাচ্ছে যে, কি ব্যাপার? এরকমটা তো কখনো হয় না। আমি বিস্মিত হই। সূর্যের এমন বেচাল ব্যাপার তো দেখা যায় না কখনো। হ্যাঁ মশাই, এরকমটা হয় নাকি এখানে মাঝে মাঝে? একটু না উঠতেই নামতে থাকে না, আবার পথ ভুল হয় সূর্যদেবের। তার মানে আমরা সূর্যোদয় দেখতে এসেছি কিনা উদীয়মান সূর্য দেখতে না পাই। উদিত সূর্য দেখেও তেমন বিশেষ দুঃখিত হইনি, কিন্তু এ কি, উঠতে না উঠতে নামতে লাগলো যে। আপনার জন্য কি পশ্চিম দিকে উঠবে নাকি সূর্য? অস্ত যাওয়ার সময় সূর্যোদয় দেখতে এসেছে। ঝাঁঝালো গলা শোনা যায় এক ভদ্রলোকের। কোথাকার পাগল সব। আর একজন উত্তর দিয়ে ওঠেন তার কথায়। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আর আপনাদের ভালোবাসা আমাকে আরো নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তাহলে আসি।